ডাকে দুয়ের শ্যামা কোয়েল ডাকে গুণের নাই তো শেষ এই তো দুয়ের শ্যামা কোয়েল ডাকে গুণের নাই তো শেষ এই তো আমার দেশ বর্ষায় এলো ভাগে ভাগে ভাটিয়ালি গায় বাংলা মায়ের শ্যামল গায় আমারে বর্ষায় এলো ভাগে ভাগে ভাটিয়ালি গায় বাংলা মায়ের শ্যামল মায়া আমারে কাদায় দেখতে বড় সুন্দর লাগে দেখতে বড় সুন্দর লাগে সেই না করিবে আউয়ার সেবা কোয়েল ডাকে শেষ এই তো আমার কলসিটাকে জল ভরিতে বলি বধূ যায় রাখালিয়া দেখুছে কাশরি বেজায় কলসিটাকে জল ভরিতে এই কে আছিস? সেনাপতি কেশবকা আর নিজামকে রাজ দরবারে পাঠিয়ে দাও। আমি এই রাজ্যের সভাপতি, জানি না কোন কাজে কি হবে, এটাই আমার ভাবনার বিষয়। শাহজাদা নিজামুদ্দিন চলে আসুন। জানা আমাকে কেন স্মরণ করাচ্ছেন? পুত্র নিজাম, আজ হতে তোমার হাতে এই রাজ সিংহাসন অর্পণ করেই আমি চলে যাচ্ছি ওই পবিত্র মক্কা শরীফে হজ পালন করতেই। আশা করি আমি ফিরে না আসা পর্যন্ত ঠিক মতো তুমি রাজ্য পরিচালনা করবে। এই ব্যাপারে আপনি কোনো চিন্তা করবেন না আব্বা হুজুর। আমি আপনার দেওয়ার আদেশ অক্ষুণ্ণ রাখতে চেষ্টা করবো আব্বা হুজুর। মনে রেখো পুত্র, আমি হলাম এই বিশাল রাজ্যের অধিপতি। আমার ছেলে হয়ে এই পূজাদের সঙ্গে তুমি এমন কোন অন্যায় কাজ করবে না। আর শোনো সেনাপতি, আজ হতে এই নিজামের দায়িত্বভার আমি আপনার হাতে তুলে দিলাম। আশা করে এতে কোনো প্রকার ত্রুটি হবে না। জনাব, জনাবের জনাব, আপনার আদেশ আমার শিরোধার্য। আপনি মনে রাখবেন, আপনার আদেশ কখনোই আমি অমান্য করব না। যে আদেশ আপনি আমাকে দিয়েছেন সেই আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব করব জনাব। জনাব, বেশ, আমি এবার নিশ্চিত হলাম। এসো এসো পুত্র, বসো এই রাজ সিংহাসনে। ধারণ করো এই রাজমুকুট।
দেখো পুত্র, আমি তোমাকে এই সিংহাসনে বসিয়েই হাসি মুখে চলে যাব পবিত্র হজ পালন করতেই। আপনি আমাকে আশীর্বাদ করবেন আব্বা হুজুর, আমি যেন ঠিক মতো এই রাজ্য পরিচালনা করতে পারি। আমি তোমাকে আশীর্বাদ করছি পুত্র, তুমি দীর্ঘজীবী হও। এবার চলো পুত্র, চলুন সেনাপতি, আমরা এখন অন্তপুরে যাই। তাই চলুন জনাব। তুমি আমাকে বিশ্বাস না করে বিশ্বাস করেছ একটা মাতাল পুত্র নিজামুদ্দিন। সিংহাসন, ওরে সিংহাসন, এই সেনাপতির কেশব খাওয়ার জন্য দাঁড়িয়ে আছো। আমি আসবো তোমার কাছে, আমি বসবো এই সিংহাসনে, যেমন করে হোক। যদি আমি এই সিংহাসনে হ্যালো 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 তাহলে আমার হ্যালো হ্যালো সেনাপতি কেশব হ্যালো হ্যালো আমি এই রাজ্যের সেনাপতি, বুঝি না তার কোনো মতি গতি। হ্যালো, কেন আমাকে খুলে বলো না সখী, কেন তুমি এভাবে পলক্ষীন চোখে চেয়ে থাকো সখী? বলো সখী, বলো না। বলে দে না প্রাণ সখী, বলে দে না মোরে। কি বলো সখী? হ্যালো হ্যালো বলে দে না প্রাণ সখী, বলে দে
এবার তুই যা। আচ্ছা সখী, আসি। কে? ও বন্ধু, তুমি? আর আমি তো ভেবেছিলাম তুমি আর আসবেই না, তোমার সাথে আমার কোনো দেখাই হবে না। কি যে বলো মুক্তা, তোমার সাথে দেখা নিশ্চয়ই হবে। তোমার ওই কমল হাতের মালা আমি না পরে কি থাকতে পারি? মালা আমি আনন্দের সহিত গ্রহণ করলাম মুক্তা। আচ্ছা মুক্তা, তোমার জন্য আমি এত পাগল হলাম কি জন্য? আমি যখনই তোমার গান শুনতে পাই তখন আর ঘরে থাকতে পারি না। তোমার গানে আমাকে যে পাগল করে তুলেছে মুক্তা। মুক্তা শোনো, তুমি আমাকে একটি গান শোনাবে? শোনাবো না কেন? তুমি বলেছো, আর আমি এটুকু শোনাতে পারবো না? ঠিক আছে বন্ধু। আশায় আশায় ছিলাম বন্ধু, তোমার পথ চেয়ে। আশায় আশায় ছিলাম বন্ধু, তোমার পথ চেয়ে। ফুলের মালা দিলাম তোমার আপন হাতে, আমি গো বন্ধু আপন হাতে। ফুলের মালা দিলাম তোমার আপন হাতে, আমি গো বন্ধু আপন হাতে। রাজি হতে মোহন না তোমায় নিলাম মোহন ওরে। সারা জীবন রাখব তোমায় হৃদয় রাহানে। সারা জীবন রাখব তোমায় হৃদয় রাহানে।
সত্যি বলছো? তোমার প্রেমের নিঃশ্বাস আমার বিশ্বাসেরই মতো। সত্যি বলছো? দেখা না হলে বন্ধু, দেখা না হলে রে বন্ধু বাঁচে না জীবন। একটিবারে মিলন বড় প্রয়োজন, একটিবারে মিলন বড় প্রয়োজন। তোমার প্রেমের নিঃশ্বাস আমার বিশ্বাসেরই মতন, তোমার প্রেমের বিশ্বাস আমার বিশ্বাসেরই মতন। দেখা না হলে বন্ধু, ও দেখা না হলে বন্ধু বাঁচে না জীবন। একটিবারে মিলন বড় প্রয়োজন, একটিবারে মিলন বড় প্রয়োজন। এ দেহ প্রদীপ বন্ধু তুমি যে আগুন, আমারে পুরাও আমি সুখে হব খুব। আমারে পুরাও আমি সুখে হব খুব। ভিতরে বাহিরে আবার, ও ভিতরে বাহিরে আবার তুমি তো একজন। একটিবারে মিলন বড় প্রয়োজন, একটিবারে মিলন বড় প্রয়োজন। ছাড়ো ছাড়ো বলছি। কেউ যদি দেখে ফেলে তাহলে কি হবে জানো? কি আর হবে? দেখলে ক্ষতি কি?
আমি যে তোমাকে ভালোবাসি মুক্তা। আমি আমি তোমার মাঝে একেবারে হারিয়ে গেছি মুক্তা। তাই ওই লোকজন দেখলে কোনো ক্ষতি নাই। কেউ দেখলে আমাকে যে কলঙ্কিনী বলবে। বলক কলঙ্কিনী, আমি তোমাকে বিয়ে করে ওই সব কলঙ্ক একেবারে মুছে দেব মুক্তা। তবু তবু তোমাকে ছাড়া যে আমি কিছুতেই বাঁচবো না মুক্তা। তুমি তুমি আমাকে কথা দাও মুক্তা, আমাকে ছেড়ে তুমি কোথাও যাবে না মুক্তা। না প্রিয়তম, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। সত্যি সত্যি কি মুক্তার সাধনা সফল হবে বন্ধু? আমি সত্যি বলছি মুক্তা, আমি আমি তোমাকে আমার এই হৃদয়ের রানী করব। ওই যত বাধা বিপদে আসুক না কেন, তোমার কাছ থেকে আমাকে কেউ ছিনিয়ে নিতে পারবে না মুক্তা। আমি আমি এই তোমার হাত ধরে শপথ করলাম মুক্তা। বন্ধু, কি লিখবে পাগলা ঠাকুর? পাগলা ঠাকুর কি যেন বলে গেল, আমার যে ভীষণ ভয় হচ্ছে বন্ধু। কোনো ভয় নাই, কোনো ভয় নেই। কে তুমি? আমি তোমাদের সাহায্য প্রার্থী। আজাদ, হঠাৎ তুই এখানে কেন এসেছিস ভাই? আমি এসেছি তোমাদেরকে সাহস দিতে ভাইয়া। কিসের সাহস দিতে আসছিস ভাই? মুক্তার সাথে তোমার ও মা, তুমি তাহলে আরো দাঁড়িয়ে থাকতে শুনেছি এবং তোমার খুব পালা দিতেও দেখেছি। তুমি ভারী দুষ্ট হয়ে গেছো। দুষ্ট না হলে যে বাজে পথ হতো না। বন্ধু ভালোবেসে বিয়ে করেছে লাইলিকে, আর তোমার সকল বাধা ডিঙ্গিয়ে বিয়ে করতে হবে ওই মুক্তাকে। পারবে তো ভাই? তুমি আমাকে কথা দাও। ওরে ভাই মোরা, আমি আমি তোকে কথা দিলাম, বিয়ে যদি করতে হয় তাহলে তাহলে আমি এই মুক্তাকেই বিয়ে করব। বেশ, আমি শুনে খুশি হলাম। এবার আসি তাহলে ভাইজান। আজাদ কি শোন, ভাইয়া? পিতার কাছে সেদিনে আমি কথাটা তুলেছিলাম, পিতা বললেন বিয়ের কথা তো অনেক পাকা হয়েছে। এখন তুই সেই মত পাল্টা, তাহলে এই বিয়েকে আটকাতে পারবে না। তুমি নির্ভয়ে থাকো ভাই, আমি তোমার সব দায়িত্ব গ্রহণ করব। ওরে ভাই আজাদ, কি বলে যে আমি তোকে ধন্যবাদ দিব তা তা যে আমি ভেবে স্থির করতে পারছি না রে ভাই। ওরে আজাদ, এই পৃথিবীতে অনেকই মানুষেরই ভাই আছে রে আজাদ, কিন্তু কিন্তু তোর মতো মহৎ ভাই আমি আমি আর কোথাও দেখিনি রে ভাই, আমি আর কোথাও দেখিনি। ওরে ওরে আজাদ, ছোটবেলা তোর গায়ে যখন এতটুকু কাটার আছর লাগতো, আমি আমি যে চোখের জলে বুকে ভাসিয়ে দিতাম রে আজাদ। আমি আমি সব কিছু সইতে পারবো, হ্যাঁ ভাইয়া। কিন্তু কিন্তু তোর মহত্বের কথা আমি কোনোদিনই বলবো না রে আজাদ, কোনোদিন না। ওরে আজাদ, হায় হায় ভাই, তুই আজ হতে তোর স্থান কোথাও নয়, আজ হতে তোর স্থান তোর এই বাড়ির বুকে। ভাইজান, আজ হতে তুমি যে পিতৃতুল্য বড় ভাই। ভাইজান, এই আজই আনন্দ দিনে
আমাকে কিছু পুরস্কার দেবে না? দেবো দেবো কিন্তু শুধু তোমার কাছ থেকেই নয়, তার মানে ভাবির কাছ থেকেও নেব। এই কথা কি গো ভাবি, পুরস্কার দেবে না? যাও দুষ্ট, এখনই ভাবি তুমি ধনীর ছেলে আর আমি একটা সামান্য গরিবের ঘরের মেয়ে, আমি এমন কি উপহার দিতে পারি তোমাকে ভাই? কি দিয়ে তোমাকে সন্তুষ্ট করব? ধনির ছেলে বলে আমাকে লজ্জা দিও না ভাবি। আমি তোমার কাছে কিছু চাই। আমি শুধু নয়, ভাইজানের কাছে তুমি চির অমর হয়ে থেকো, চির অমর হয়ে থেকো। আমার আসি ভাইজান। ঠিক আছে আজাদ। মুক্তা, এসো মুক্তা, আমরাও চলে যাই, হয়তো হয়তো কোনো বিপদ হতে পারে। চলো। কি রে কাউসার, কি হয়েছে? তুই এভাবে ছুটে এসেছিস, কি হয়েছে তোর? আমার কিছু হয়নি বোন, তুমি তাড়াতাড়ি চলো বোন, আমি এখন আসি। দেরি হয়েছে বলে বাবা বুঝি রাগ করেছে? না, আমি জান ব্যথায় চিৎকার করছে। না বাঁচবে না, চলো। না, আমার মা কিছুতেই মরতে পারে না। ও খোদা, এ কি শোনালে আমায়? আমি চললাম বন্ধু, জানি না আমার মা বেঁচে আছে কিনা। না না, যদি বেঁচে থাকে তাহলে দেখা হবে, আর যদি আমার মা মরে যায়, তুমি এসো বন্ধু, তুমি এসো। বেঁচে আছে কিনা ভাই, বেঁচে আছে কিনা? ও দয়াল, এটা কি দিছেন তুমি তুমি এই আনন্দের মাঝে এ কি শোনালে আমায়? না না, আমাকে আর দাঁড়িয়ে থাকলে চলবে না। মুক্তা চলে গেছে, আমাকেও যে যেতে হবে, আমাকেও যে যেতে হবে। কোথায় যাবেন বাবু? তোমার সামনে বান্দা আছে। তুমি এখানে কেন এসেছো বান্দা? তুমি এখানে কেন এসেছো জং বাহাদুর? তোমাকে কার সাথে নিয়ে যেতে? কেন? আমার অপরাধ? তুমি পাগল হয়ে জং বাহাদুর, মুখ সামলে কথা বলো। তার প্রমাণ তোমার প্রেমিকা দেওয়ার ফুলের মালা এখনো তোমার গলে পড়ে রয়েছে। আমার আসতে দেরি না হলে ওই মালা তোমার গলায় পরানো হতো না। তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো তাকে তুমি জানো এর পরিণাম কি হতে পারে? হ্যাঁ হ্যাঁ, আমি জানি। আমার সাথে চোখ রাঙায় তোমার কোনো কাজ হবে না। তুমি জাফর খান নেবে নেবে তো আমাকে জাহাপনা জানতে পারে আমাকে আদেশ দিয়েছেন তোমার উপরে কড়া নজর রাখতে, যাতে তুমি কোনোদিন জাফর খানের সাথে মিশতে না পারো। তুমি আমার চোখের সম্মুখ থেকে দূর হয়ে যাবে কিনা তা আমি জানতে চাই। আমিও জানতে চাই এই ফুলের মালা ফেলে দিয়ে আমার সঙ্গে যাবে কিনা। যদি না যাই, তা না হলে তোমাকে আমি বন্দি করে নিয়ে জং যাবো। বাহাদুর, তোমার তোমার স্পর্ধা, তুমি আমার বাবার বেতনভুক্ত কর্মচারী হয়ে তারই পুত্রকে তুমি বন্দি করতে চাও? অসহ্য, অসহ্য। মুক্তার এই বিপদের দিনে তার বাবা নেই বাড়িতে, পাড়ার লোকজন হয়তো কেউ আসবে না। এ সময় আমি যদি না যাই তাহলে কে তাদের পাশে দাঁড়াবে? আমি আমি মানবো না তোমার আদেশ, আমি যাবই যাব। দেখি দেখি তুমি কেমন করে যাও। জং বাহাদুর, তুমিও তো একজন মানুষ। ওই অসহায় মানুষের করুণ আর্তনাদ শুনে তোমার প্রাণ কি এক বিন্দু পরিমাণে কাঁপে না? তোমার প্রাণে কি এক বিন্দু পরিমাণ মায়া নেই? না না, আমার প্রাণে কোনো দয়া মায়া নেই। আমার নাম জং বাহাদুর, কারো ব্যথায় আমার প্রাণ কাঁদে না। তুমি চলে আসবে আমার সঙ্গে। গোলাম খা, তুমি আমাকে নিতে এসেছো? এদিকে এসো, এদিকে এসো।
হ্যালো, না ও কথা বলেন না গোলাম খা। আমার আমার যাবার পথ যে জং বাহাদুর আটকে রেখেছে। সাবধান গোলাম খা, জাহাপনার আদেশ অমান্য করলে আমি তোমাকে কঠোর শাস্তি দেব। শাস্তি শাস্তির ভয়ে এই গোলাম খা করে না। আমি কি এত বড় সাহস তোমার জাহাপনার আদেশের অপারিত বিরুদ্ধে? মরার যখন তোর এতই শখ উঠেছে তাহলে মর শয়তান, দেখি কার কত দূর। আয় আয় তবে দুশ্মন। কথা বলে বুলেটও কোনো চলেই না, কথা শোনাই যায় না। হ্যাঁ হ্যাঁ গোলাম খা, তাই তাই চলুন গোলাম খা, তাই চলুন। সেনাপতি কেশব খা, ওই তো রাজ দরবারে ডাক পড়েছে। আমি এই রাজ্যের সেনাপতি, বুঝি না তার কোন মতি গতি, জানি না আমার উপরে কোন আদেশ অর্পণ করে। জনাব 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 এই জনাবে জনাব এই জনাবে এই জনাব, কেন স্মরণ করেছেন জনাব? আমি পবিত্র মক্কা শরীফ হতেই হজ পালন করে সহিহ সালামতে রাজ্যে ফিরে এসেছি। আমি এখন বড়ই ক্লান্ত, আমার এখন বিশ্রামের প্রয়োজন। শোনো সেনাপতি, তুমি এই বছরে রাজকর প্রজাদের কাছ থেকে আদায় করবে, যাতে পূর্বার একটি পূজার কোনো ক্ষতি না হয়। যদি কোনো পূজার অমঙ্গল হয় তাহলে আপনার আদেশ অক্ষুণ্ণভাবে চেষ্টা করব জনাব। এবার বলুন জনাব, আমি কোন দিন রওনা হব সেই প্রজাদের কাছে জনাব? তুমি আজই যাবে ওই প্রজাদের উদ্দেশ্যেই রাজকর আদায় করতে। হ্যাঁ, আমি তাই করব জনাব। চলুন জাহাপনা, এখন আমরা ওই অন্তপুরে। হ্যাঁ তাই চলুন সেনাপতি, আমরা এখন অন্তপুরে যাই। তাই চলুন জনাব। কি কই আমরা এটা শুনুন না, মনোটর দেন সাউন্ড যত গেছে সব মনোটর দেন। আমি এখনো বলে যাইনি জনাব। বাহাউদ্দিন খা হ্যালো, আমাকে রাজত্ব না দিয়ে রাজত্ব দিয়ে গেছে একটা মাতাল লম্পট ওই ছেলের কাছে। আমি যাব সেই প্রজাদের কাছে। সেই প্রজাদের কাছে যদি স্বেচ্ছায় রাজকর না দেয় তাহলে এমন ভাবে রাজকর নেব এই তামাম রাজ্য দেখবে কেমন বুঝি না তার কোনো মতি গতি।
হ্যালো হ্যাঁ ওইসে কোথাও একটু বৃষ্টির চিহ্ন নেই। এভাবে যদি বৃষ্টি না হয় তাহলে আমরা কিভাবে ফসল ফলাবো? আমরা আমাদের ছেলে মেয়েদের নিয়ে কি খেয়ে বাঁচবো? হে খোদা, একটু বৃষ্টি দাও খোদা, একটু বৃষ্টি দাও, একটু বৃষ্টি দাও। বৃষ্টির অভাবে মাটি ফেটে চৌচির হয়ে যাচ্ছে। কি যে অশান্তির ভাব। আমরা এভাবে অনাবৃষ্টিতে ফসল না ফলালে স্ত্রী সন্তান নিয়ে কি খাবো? অসম্ভব বর্বর চাষার দল, তোদের হই হুল্লাই আমার পঙ্কিরাজ গুড়াটা একটু তো ছিল না। বাঘ চোরে বাচ্চার দল, কোথাও পেলাম না একটা প্রজা। কেমন করে চলে আসবে বলবো আমি রাজকর আদায় করেছি? কোথায় পাবো একটি প্রজা? এই বেটা পিতু বাঙ্গাল, দে রাজকর, দে রাজকর না দিলে কেন পারবি না? কেন পারবি না চাষার বাচ্চা? হুজুর, এবছর খরায় এক মুঠো ধানও আমরা ঘরে তুলতে পারিনি। খরায় মাটি ফেটে চৌচির হয়ে গেছে। ঘরে এক মুঠো ধান নেই, কি করে আমরা রাজকর দেব? বলে কি চাষার বাচ্চা, বলে কি রাজকর দিতে পারবে না? তবে রে চাষার বাচ্চা, তোর চাপটি আমি পিঠের চামড়া তুলে নিব। বল কসবির বাচ্চা, রাজকর দিবি কিনা? না, আমরা এবছর রাজকর দিতে পারবো না। দিতে আমি আপনার কাছে অনুনয় করে বলছি হুজুর, আমরা এবার রাজকর দিতে পারবো না। এই সেনাপতিকে কোন অনুরোধ চলবে না রে। কথাই বলে পাগলে কিনা কয় আর ছাগলে কিনা খায়।
আপনার যদি পায়ে ধরে বলছি হুজুর, আমাকে আর চাবুক মারবেন না, আমি মরে যাব। মরে যাবি এখন দেখবি কেশব খারের চাবুক খেয়ে তুই যদি মরে যাস তাহলে তো ভালো, আর যদি মরে না যাস তাহলে আমি জনাবের কাছে কি কৈফত দেব? তুই এখন মরে যা। মারা মারা তো কেবল শুরু। বন্ধ করুন আপনার চাবুক। আর একটা চাবুক আমার স্বামীকে বললে সেই উল্টো চাবুকে লাগাতে আমি আপনার পিঠে বসাবো। তাই নাকি? মেঘ না চাইতেই বৃষ্টি। বাহ 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 বাহ, ऐसा खूबसूरत लड़की अभी हम कभी नहीं देखा है। अभी ठीक ठीक राजकर्म ऊपर যদি সচ্চাই কি রাজি হব, আর যদি না হস তাহলে দেখে নে সেনাপতি কেশব খার চাবুকের গা কত নির্মম। কি? এত বড় সাহস, তুই আমার চাবুক হাত থেকে কেড়ে নিয়েছিস, এমন ভাবে তোকে মারবো এই পৃথিবীতে মানুষ দেখবে, এই রাজ্যের মানুষ দেখবে সেনাপতি কেশবকার হাতের চাবুক কেড়ে নেওয়া কত জ্বালা। স্বামী গো, আমি আপনাকে বাঁচাতে পারলাম না স্বামী। আপনি আমাকে ক্ষমা করে দিন স্বামী। একে সত্যি মারা গেল? না 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 না, এই রাজ্যে আর থাকা যাবে না, আমি এখনই পালিয়ে যাবো। হয়তো হয়তো এই কথা আমার জনক ছেড়ে যাবে, আর যদি জেনে যা তাহলে আমি তাকে এমন বর্ষতা করব, ওই সিংহাসনকে আমি ঠিকই কেড়ে নেব। না 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 না, আমি পালিয়ে যাচ্ছি পালিয়ে যাচ্ছি। এই রাজ্যের সেনাপতি, আমি বুঝি না তার কোনো মতি গতি। রাহেলা, কথা বলো রাহেলা, কথা বলো। ও খোদা, তুমি বলে দাও আমি এখন কোথায় যাব? আমি কার কাছে গিয়ে থাকবো? এই, কত কষ্ট করেছে আমার গিন্নি, কত কষ্ট করেছে আমার ছেলে মেয়ে, দিনের পর দিন অনাহারে অর্ধাহারে কাটিয়েছে, তবু কি অপরাধ করেছিল, কি অপরাধ করেছিল আমার স্ত্রী, যার ফলে তাকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হলো? না না না, আমি আমি এখনই চলে যাব সেই দয়ালু নবাবের কাছে, আমি তার কাছে বিচার চাইবো। দেখি নবাব বাহাদুর আমার উপযুক্ত বিচার করে কিনা।
তোমাকে তোমাকে আমি পেট ভরে খেতে দিতে পারিনি, একটা ভালো কাপড় দিতে পারিনি, কতদিন অনাহারে অর্ধাহারে দিন কাটিয়েছ। কোনদিন তুমি আমার প্রতি অভিমান করনি। ওঠো ওঠো রাহেলা, আজ কেন আমার সাথে অভিমান করলে রাহেলা? রাহেলা তুমি উঠবে না, উঠবে না? বেশ, তুমি ঘুমিয়ে থাকো, আমি যাচ্ছি সেই মহানুভব রাজার কাছে, দেখি সে আমার কোনো বিচার করে কিনা।